ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামে টোটাল অ্যাপ্লিকেন্ট কত ছিল বলতো? যদিও বা এক্সাক্ট ফিগারটা আমি জানি না, বাট ধরে নিচ্ছি 10,000 এর একটু কম বেশি হতেই পারে। ওকে, আচ্ছা, এবার এখান থেকে টোটাল নেওয়া হবে কতজনকে? 181 আর নিয়ারলি অ্যাবাউট 200। তাহলে 200 আউট অফ 10,000 এটাকে যদি তোমরা পার্সেন্টেজ করো তাহলে দেখতে পাবে 2%। অর্থাৎ টোটাল যারা অ্যাপ্লিকেন্ট ছিল তার মাত্র 2% ছেলে বা মেয়েরা রিক্রুটেড হবে ফাইনালি। অর্থাৎ প্রতি 100 জনে 2 জন হবে যারা চাকরি পাবে। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, হতে পারে এই 100 জনের মধ্যে 50 জন সেভাবে পড়াশোনা করেনি, বাট বাকি 50 জন তো সিরিয়াসলি পড়াশোনা করেছিল, বাট তাদের মধ্যে মাত্র 2 জন চাকরিটা পাবে। তার মানে বুঝতেই পারছো আজকের দিনে চাকরি পাওয়ার কম্পিটিশনটাই সো হার্ড, এতটাই হার্ড যে এখানে তোমাকে শুধু হার্ড ওয়ার্ক করলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু স্মার্ট ওয়ার্কের পথে কিন্তু অবশ্যই যেতে হবে। তাই আজকের এই এপিসোডটায় আমি কিন্তু তোমাদেরকে টোটাল 9টা সুপার 9 খুব পয়েন্ট দেব, যেই পয়েন্টগুলোকে তোমরা তোমাদের এই যে স্টাডি অর্থাৎ হার্ড স্টাডি বা হার্ড ওয়ার্ক স্টাডিটাকে স্মার্ট ওয়ার্ক স্টাডিতে কনভার্ট করে দিতে পারে। তাই চলো কথা না বাড়িয়ে একদম শুরু করে দিই আজকের স্মার্ট ওয়ার্ক কিভাবে করতে হয় তার 9টা দারুণ টিপস নিয়ে। লেটস স্টার্ট। শুরুতে যেটা করবে সেটা হচ্ছে এক্সাম টাইপটাকে না আগের থেকে ঝাড়াই বাছাই করে সিলেক্ট করে নাও। অর্থাৎ তুমি কোন কোন এক্সাম গুলোকে টার্গেট করে পড়াশোনা করছো এটা আগের থেকে দেখে নাও। মানে আমরা ছোটবেলায় আমাদের টিচাররা বা গুরুজনরা একটা কথা খুব প্রায়শই বলতো না, যে আগে কিন্তু জীবনের এমটা ভাই ফিক্স করে নাও, এমটা যদি ফিক্স না থাকে তাহলে কিন্তু খুব গড়বড় হয়ে যাবে। এক্স্যাক্টলি সেম থিওরিটা কিন্তু আমাদের এখানে অর্থাৎ স্মার্ট স্টাডির ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। তুমি যদি প্রথমে এটা সিলেক্ট করে নাও যে কোন ধরনের এক্সাম গুলোর তুমি প্রিপারেশন নেবে, তাহলে কিন্তু এটা ডিফিকাল্ট হতে পারে। কেন কি তুমি দেখো, যদি পিএসসি জেই এর যে এক্সাম এর যে প্রিপারেশন হবে, ডেফিনেটলি গেটের প্রিপারেশন ওই রকম যাবে না। আবার তুমি পিএসসি এর যে প্রিপারেশন স্টাইল তার সাথে ডেফিনেটলি আইএস এর প্রিপারেশন যাবে না। আবার এসএসসি জেই প্রিপারেশন একটু আলাদা ধরনের। অর্থাৎ প্রত্যেকটা এক্সামে দেখবে এক একটা প্যাটার্ন আছে। তাই এবার তুমি যদি সবগুলোকে একসাথে যদি শুরু করো, যে আমি সবগুলোতেই টার্গেট করছি, সবগুলোকেই ভালো করে পড়ে পরীক্ষা দেবো, তাহলে আমার মনে হয় ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। যারা মধ্যমেধা ছেলে তাদের জন্য একটু ডিফিকাল্টি হবে। ওকে, যারা খুব ভালোভাবে পারো তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের মেধা দারুণ তাদের কথা বলছি না, বাট মধ্যমেধা আমরা যেরকম মধ্যমেধা ছেলে মেয়ে আমরা, আমাদের জন্য যদি একটু টার্গেট ওরিয়েন্টেড না হো তাহলে কিন্তু খুব মুশকিল। তাই তুমি মোরালেস যে 3টে বা 4টে এক্সাম ধরো তুমি পিএসসি জেই এই দেবে বা কেএমসি দেবে, এগুলো মোটামুটি একটা যেগুলো একই ধরনের প্যাটার্নের এক্সাম হয় সেগুলোকে তুমি ফিক্স করে নাও। এরপরে তুমি সব এক্সামে বসতে পারো, সেটা আলাদা জিনিস, কিন্তু তুমি প্রিপারেশন নিচ্ছ, মাথায় রেখো তুমি প্রিপারেশন নিচ্ছ এই 3টে বা এই 4টে এক্সামের জন্য। তাহলে কি হবে, তোমার কিন্তু পড়াশোনাটা করতে খুব ইজি হবে। ওকে, দ্য নেক্সট পয়েন্ট ইজ ভেরি রিলেটেড টু দ্য ফার্স্ট পয়েন্ট। অর্থাৎ এই যে তুমি এক্সাম টাইপকে চুজ করবে, এক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে আমি একটা জিনিস বা একটা সমস্যা বা প্রবলেম দেখেছি, তোমরা অনেকেই না টেকনিক্যাল এক্সাম এবং নন টেকনিক্যাল এক্সাম দুটোকে না একসাথে টার্গেট করো। ব্যাপারটা কি, আমি অনেককেই দেখেছি যারা ব্যাংক পিওর জন্য পড়ছো, তোমার এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের জন্য পড়ছো, আবার টেকনিক্যাল পিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, পিএসসি জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ। এই হচপচটা না করাই ভালো। যে কোনো স্মার্ট স্টাডির ক্ষেত্রে আমি বলবো এই হচপচটা করো না। কেন কি, তুমি যখন টেকনিক্যাল প্রিপারেশন নিচ্ছ, আমি টেকনিক্যাল বলতে বোঝাচ্ছি যে যেগুলো তোমার ট্রেড রিলেটেড পড়াশোনা, ঠিক আছে, সেই রিলেটেড পড়াশোনাকে যখন তুমি ফোকাস করে এগোচ্ছ তাহলে তুমি সেটাকেই করো। কেন তুমি সেটা প্লাস নন টেকনিক্যাল কোনো সিজিএল এবং তার সাথে সাথে ব্যাংক এগুলোর জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ ছেলে মেয়েরা কিন্তু যারা দারুণ প্রিপারেশন নিয়ে কিন্তু বা তাদের প্রিপারেশন 100% দিয়ে কিন্তু সেইগুলোকে টার্গেট করছে। এবার তুমি অর্ধেকটা মাথার মধ্যে তোমার টেকনিক্যাল আছে, অর্ধেকটা মাথার মধ্যে হচ্ছে এই যে নন টেকনিক্যাল এক্সামগুলোর ইনফরমেশন আছে, এটা কিন্তু হচপচ হয়ে যেতে পারে। বিশেষত যারা মধ্যমেধা বা নিম্ন মেধা যেটাকে বলে, আমি জানি না এগুলোর ভাগ কিভাবে হয়, এনিওয়ে যদি কোনোদিনও ভাগ করা যায়, যারা সুপার পাওয়ার নিয়ে এসেছে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। বাট তোমরা, আমি বলবো বেটার নন টেক এবং টেকনিক্যাল দুটো এক্সামের প্রিপারেশন একসাথে না করাই ভালো। ওকে, এবার পয়েন্ট নাম্বার 3, এক্সাম তুমি টাইপ ফিক্স করে নিয়েছো, সেটা টেকনিক্যাল হবে না নন টেকনিক্যাল হবে সেটাও ফিক্স করে নিয়েছো। এইবার তোমার সবচেয়ে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন স্টাডি। ইয়েস,
আজকের মোটামুটি যত ধরনের চাকরির পরীক্ষা হয় তার ম্যাক্সিমামটাই কিন্তু জুড়ে থাকে হচ্ছে এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন। আর এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেনে আমার যা অভিজ্ঞতা আছে বা আমি আমার যারা সাকসেসফুল বন্ধু আছে তাদের যে অভিজ্ঞতা সবগুলোকে কালেক্ট করে আমি বলছি যে এমসিকিউ পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা কিন্তু হচ্ছে তোমার যে এক্সাম টাইপের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামে কি ধরনের প্রশ্ন আসে সেগুলোকে কিন্তু একদম বলতে পারো যে একদম মানে সেই ছোটবেলায় আমাদের বলতো না কণ্ঠস্থ মুখস্থ টাইপ, মুখস্থ না মানে একদম তোমার মানে মানে ছবির মতো তুমি জানো। ওকে, বিকজ অফ যদি তুমি প্রশ্নের সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহল না হও তাহলে কি হবে, তোমার এই এমসিকিউ টাইপগুলোতে 15টা সাবজেক্ট থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এবার 15টা সাবজেক্টে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস তো জানো কত হিউজ সিলেবাস, সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি যে ট্রেডেরই যাও হিউজ সিলেবাস। এবার 15টা সাবজেক্টের অতটা সিলেবাস নিখুঁত ভাবে পড়া ইজ ভেরি ডিফিকাল্ট। বাট যারা কোন একটা এক্সামকে টার্গেট করছো তারা যখন এক্সাম পেপার গুলোকে বারবার করে দেখছো তোমাদের মাথার মধ্যে কিন্তু একটা মানে কি বলে একটা সুন্দর ছবি চলে আসবে যে এই ধরনের এক্সামে না, এই এক্সামে মূলত এই জায়গাগুলোর থেকে কিন্তু প্রশ্ন হয়, এই জায়গাগুলোর এই ফাঁকগুলোকেই কিন্তু প্রশ্নের মধ্যে ধরে। সো এটাকে কিন্তু ভীষণ ভাবে বলবো, আমি তো বলবো মানে আমার প্রিপারেশনের ক্ষেত্রে এটা কিন্তু মারাত্মক ভাবে আমাকে হেল্প করেছিল। কোয়েশ্চেনকে ভালোভাবে স্টাডি করো, কি ধরনের কোয়েশ্চেন আসছে, সেটা কোন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন। কেন কি দেখবে কোয়েশ্চেন একটা স্ট্যান্ডার্ড, একটা খুব ইজি কোয়েশ্চেন হয়, একটা মধ্যম গ্রেডের কোয়েশ্চেন হয়, একটা খুব হাইফাই কোয়েশ্চেন হয়। তাই কোয়েশ্চেন স্টাডি করাটা কিন্তু এসেনশিয়াল পার্ট। এবার চলে আসে নেক্সট পার্টে। নেক্সট যে জিনিসটা বলবো সেটা ঠিক আগের জিনিসটার সাথে কানেক্টেড, অর্থাৎ এই যে তুমি কোয়েশ্চেন স্টাডিটা করলে মাথায় রাখবে এই কোয়েশ্চেন স্টাডিটা কিন্তু সম্পূর্ণভাবে বেসিক লেভেল হলো তোমার। কেন বেসিক লেভেল, কেন কি এই রিসেন্ট আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামটা আমাদেরকে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যারা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গুলোকেই বেস করে এগিয়েছিল বা ভেবেছিল এটাই হচ্ছে ধরন বা এটাই হচ্ছে ম্যাক্সিমাম কি বলবো কঠিন কোয়েশ্চেনের মান হতে পারে, এটা কিন্তু একদম ভুল হয়েছে। এবং তুমি যদি যে কোনো ভালো এক্সামগুলো যেগুলো বারবার হয়, প্রতি বছর হয়, আইএস বলো, ইউপিএসসি বলো, সিজিএল বলো, সব এক্সামগুলোকে তুমি খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখো তাহলে দেখতে পাবে যে প্রতি বছর কোয়েশ্চেনের কিন্তু একটু না একটু করে হার্ডার হয়ে যাচ্ছে। কেন হার্ডার হচ্ছে? বিকজ অফ কম্পিটিশন কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। এখন ছেলে মেয়েদের প্রিপারেশন লেভেল আরো অনেক বেশি হয়ে যাচ্ছে। ফলে এটা কিন্তু অবশ্যই তুমি এক্সপেক্ট করবে যে তুমি কোনো একটা এক্সামের কোয়েশ্চেন স্টাডি করে যে স্ট্যান্ডার্ডটা ফিক্স করলে কোয়েশ্চেনের, তোমার অ্যাকচুয়াল এক্সামে কিন্তু তার চেয়ে হার্ডার কোয়েশ্চেন আসবে। এটা কিন্তু অবশ্যই তুমি এক্সপেক্ট করে রাখো। আর যদি সোজা চলে আসে তাহলে তো খুব ভালো কথা, বাট এটা কিন্তু তোমাকে প্রিপারেশনটাকে অবশ্যই এর উঁচুতে নিয়ে যেতে হবে। ভাববে এই যে তুমি কোয়েশ্চেন স্টাডি করে যে লেভেলটা পেলে সেই লেভেলটা যদি ধরে নাও, আমি একটু খুব সিম্পল উদাহরণ দেবো, ধরো গুপ্তাতে যে আমাদের কোয়েশ্চেন গুলো হয় না, দেখো প্রথম দিকে খুব ইজি কোয়েশ্চেন, তারপরে একটু হার্ডার, তারপরে শেষের দিকের কোয়েশ্চেন গুলো একটা চ্যাপ্টারে শেষের দিকের কোয়েশ্চেন গুলো মোর হার্ডার হয়। তাহলে তুমি ধরো একটা কোয়েশ্চেন স্টাডি করে বুঝলে যে এটা মোটামুটি মিডিয়াম, মানে গুপ্তার যদি মিডিয়াম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় তাহলে ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সামের। এবার তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে কি মিডিয়াম স্ট্যান্ডার্ড এন্ড তার উপরে স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে এই এক্সামের যে কোয়েশ্চেন স্টাডি করার তুমি এই জিনিসটা করতে পারবে, অর্থাৎ কোয়েশ্চেন স্টাডি করে তুমি বেসিক লেভেলটাকে জানবে, তোমার প্রিপারেশনটা কিন্তু এর অবশ্যই হায়ার অ্যান্ড হায়ার হবেই। ওকে, চলো এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এই জায়গাটা যেটা বলবো সেটা হচ্ছে বেসিক লেভেলের প্রিপারেশন রিলেটেডই আর একটা কথা বলবো, যেখানে অনেক ছেলে মেয়ে অ্যাকচুয়ালি এই ইউটিউবে তোমাদের সাথে আসার পরে আমি অনেক ছেলে মেয়েদের সাথে কথা বলি, তো ফলে তোমাদের প্রবলেমস গুলো না আমি অনেক ভালোভাবে বুঝতে পারি। তো এইবার যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস, অনেকেই আমাকে প্রশ্ন করে যে দাদা কোন বইটা পড়বো, কোন বইগুলো পড়বো। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, খুব ক্লিয়ার কথা, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা এক্সামে একটা করে স্ট্যান্ডার্ড হয়, তুমি কোয়েশ্চেন স্টাডি করে স্ট্যান্ডার্ডটা পেয়ে গেলে তোমার প্রথম কাজ হচ্ছে সেই স্ট্যান্ডার্ডের ভালো একটা বা দুটো বই প্রথমে ফর বেসিক লেভেল প্রিপারেশনের জন্য তোমাকে কিন্তু ওই স্ট্যান্ডার্ডের একটা বা দুটো বই তোমাকে মার্কেট থেকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, এখন প্রচুর বই অ্যাভেলেবেল হয়ে গেছে, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী পার্টিকুলার এক্সাম ওরিয়েন্টেড বই অ্যাভেলেবেল হয়ে গেছে, ফলে তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই। একটু বিভিন্ন মাধ্যমগুলো খুললেই একটা না একটা বই তুমি পেয়ে যাবে বা বন্ধুদের কাছ থেকে জেনেও, তো সেই বই নাও। এবং মাথায় রাখবে বেসিক লেভেল প্রিপারেশনের জন্য কিন্তু একটা বই এনাফ, বা ম্যাক্স টু ম্যাক্স তুমি দুটো বই রাখতে পারো, বেটার দুটো বই রাখো। ঠিক আছে, কখনোই বেসিক লেভেলের প্রিপারেশন 5টা বই দিয়ে শুরু করো না, তাহলে কিন্তু মাথাটা বিগড়ে যাবে।
তুমি বুঝতে পারবে না, মাথা পড়ে এটা বই এটা কোয়েশ্চেন ওটা বই হবে না এরকম করে। সো বেসিক লেভেল প্রিপারেশনের জন্য একটা বই প্রেফারেবল, বা দুটো বইকে তুমি সাথে নাও, মানে তুমি দুটো বইয়ের কোয়েশ্চেনই সলভ করবে। এমসিকিউ লেভেলের বইয়ের কথা বলছি, টেক্সট বইয়ের কথা আমি কিন্তু বলছি না। একটা বই নাও বা দুটো বই ম্যাক্সিমাম, এবং সেই দুটো বইকেই থরলি পড়ো, সেই দুটো বইয়ের এমসিকিউ গুলোকেই সলভ করো। এটা বেসিক লেভেলের প্রিপারেশনের জন্য। হায়ার লেভেলের প্রিপারেশন অবশ্যই নিতে হবে, ঠিক আছে? কিন্তু প্রথমেই যদি তুমি 5টা বই নিয়ে খুলে পড়তে শুরু করো, দেখবে যে এই বইয়ের একটা কোয়েশ্চেন টাইপের প্যাটার্ন, তুমি সেই বই প্রিপারেশন নিচ্ছ, হঠাৎ করে ওই বইটা খুলে দেখছো কিছুই পারছো না, তোমার মাথাগুলো ব্লক হয়ে যাবে। ওকে, সো ডু নট ডু দিস, এটা কিন্তু তুমি করবে না। যে কোনো একটা বা দুটো বইকে স্ট্যান্ডার্ড ধরে একদম অন্ধের মতন বই পড়ো, এমসিকিউ গুলো সলভ করো, করে একটা বেসিক লেভেলে প্রথমে আগে নিয়ে চলে যাও, তারপর নেক্সট ধাপে যাবে। এবার বেসিক লেভেলের প্রিপারেশন কি করে নিতে হয়, আমি এই জন্য WBPSC এর কিভাবে প্রিপারেশন নিতে হয় তার একটা ভিডিও করেছি, যার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইটা দেখে নাও। ওখানে আমি ডিটেলে এই বেসিক লেভেলের প্রিপারেশনটা কি করে নিতে হয় তার ব্যাপারে ডিটেলে বলেছি, বলে সেটা তুমি দেখে নাও। ওকে, নাও এবার চলে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট যেটা বলেছে, পড়াশোনাটাকে না অবশ্যই বেসিক লেভেল থেকেই শুরু করা উচিত। আমি বারবার এই বেসিক লেভেলের কথাটা বলছি, বোর হয়ে যাও না, বাট এটা খুব ইম্পর্টেন্ট। স্মার্ট স্টাডি করার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতেই তোমরা ভুলটা করে ফেলো। হ্যাঁ, কোয়েশ্চেন মানে প্রচুর, আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা প্রচুর বই এমসিকিউ পড়ে শেষ করে দিয়েছে, কিন্তু তবুও এক্সামে চান্স পায়নি। ফলে এই বেসিক জায়গাগুলোকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দেখো, বেসিক লেভেলের প্রিপারেশনটা না তোমাকে শুরুতে শুরু করতে হবে। তুমি যদি প্রথমেই ভেবে নাও যে আমি প্রথমেই মানে একদম আমি এক্সিলেন্সি একটা সাবজেক্টের অ্যাচিভ করে নেবো, না। প্রথমে বই পড়ো, কনসেপচুয়ালি পড়ো, এবং যখন একটা বই পড়বে তখন একটা বইয়ের দিকেই কনসেন্ট্রেট করো। ওই যে একটা বই পড়ছো, হঠাৎ করে ওই যে বললাম 5টা তোমার কাছে এমসিকিউ বই আছে, ওই 5 নম্বর বইটা খুলে দেখলে আরে বাবা এগুলো তো কিছুই পড়া হয়নি, এটা তো কিছুই পড়া হয়নি, গেল মাথা ব্লক হয়ে বই ফই সব বন্ধ করে রেখে দিলে। এটা করবে না। যখন একটা বইকে বেসিক প্রিপারেশন নেওয়ার নিয়মই হচ্ছে যখন একটা বই পড়ছো ওইটার প্রতি কনসেন্ট্রেট করো, বাকি যায় ভাড়বে। অন্য কোনো পড়া হলো কি হলো না এটা মাথায় বার করে দাও। অন্য কোনো কোয়েশ্চেন পারবে না, স্বাভাবিক। তুমি প্রিপারেশনের একটা সাবজেক্টের তুমি পড়োনি এতদিন ঠিক করে, বা হয়তো পড়েছো ভুলে যায়, কারণ ভুলে যাওয়াটা আমাদের স্বাভাবিক নিয়ম। এটাকে বেশি ইম্পর্টেন্স দেবে না, ভুলে যাওয়াটা স্বাভাবিক নিয়ম। ভুলবেই, পড়লে ভুলবেই, যখন একটা ছেড়ে আর একটাতে যাবে ভুলবেই আগেরটা। এই জন্য বারবার প্র্যাকটিস করতে হয়। সো এটা নিয়ে চাপ নেবে না, কিন্তু যখন একটা সাবজেক্ট পড়ছো বেসিক প্রিপারেশনের জন্য সেটার প্রতি কনসেন্ট্রেট করো। ওকে, শুধুমাত্র ওই একটা পড়ছো, ওই সাবজেক্টটা পড়া হলো না, ওই সাবজেক্টটা পড়া হলো না, ওই সাবজেক্টের কোয়েশ্চেনটা পারলাম না, এগুলো করবে না। যেটা পড়ছো সেই সাবজেক্টের, হ্যাঁ সেই সাবজেক্টের সেই চ্যাপ্টারের সব কোয়েশ্চেন সলভ করতে পারছো না, এটা তুমি দেখতে পারো। তোমার যদি 5টা বইও থাকে তাহলে তুমি এটা করতে পারো যে ওই চ্যাপ্টার থেকে যে 5টা বই যে বিভিন্ন কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারছো তো, এটার প্রতি কনসেন্ট্রেট করো। কিন্তু ওই চ্যাপ্টার পড়ছো তুমি, ধরো সার্ভে, আর তুমি স্ট্রাকচারের কোয়েশ্চেন ওই বইতে পাচ্ছ না, এটা করলে কিন্তু করতে চাও না, হ্যাচপ্যাচ হয়ে যাবে, মাথা বন্ধ হয়ে যাবে, কাজ করবে না, পড়াশোনা ছেড়ে দিতে ইচ্ছা করবে। প্লিজ ডু নট ডু দিস। কনসেন্ট্রেট অন সিঙ্গেল সাবজেক্ট অ্যাট ইউর বেসিক লেভেল প্রিপারেশন। যখন বেসিক লেভেল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে দেন তো তুমি তো বুঝেই যাচ্ছ, তখন তুমি বিভিন্নগুলো করতে পারো। ওকে, চলো এবার নেক্সট পয়েন্টে চলে আসা যাক। নেক্সট পয়েন্টটা হচ্ছে একটা শর্ট নোট বানাও। আমি এটা ওই পিএসসি এই এক্সামের ক্ষেত্রে প্রিপারেশনের যে ভিডিওটা করলাম সেখানেও বলেছিলাম, আজকেও আমি একটা কথা বারবার করে বলছি, শর্ট নোট মানে কিন্তু দ্য নোট শুড বি শর্ট, এনাফ শর্ট। কেন কি এটা কি মাথায় রেখে বানাবে? মাথায় রাখবে যে এক্সাম তোমার বাড়ি ধরো বাঁকুড়া, তোমার এক্সাম পড়েছে কলকাতায়, তুমি কলকাতায় যাচ্ছ, ডেফিনেটলি সমস্ত সাবজেক্টের বই নিয়ে যেতে পারবে না, তোমাকে যেতে হবে অল্প কয়েকটা সিলেক্টেড বই বা কিছু খাতা নিয়ে, নোটস নিয়ে। তো এই নোটসটা তোমার এমন নোটস হবে, ধরো এই নোটসটা তুমি যদি এক্সামের আগের দিন রাত্রে হোটেলে গিয়ে থাকছো, সেখানে তোমার 3 ঘন্টা আছে, 3 ঘন্টায় তুমি 40 পাতা পড়তে পারো ম্যাক্স টু ম্যাক্স, তাহলে তোমার টোটাল নোটটা হবে 40 পাতা। আমি এটা একটা আইডিয়া দিচ্ছি, যদি তোমার 50 পাতা পড়ার ক্ষমতা গেলে 50 পাতা হবে, তোমার যদি 20 পাতা পড়ার ক্ষমতা গেলে 20 পাতা হবে। মোদ্দা কথা, এই শর্ট নোটটা এতটাই শর্ট হবে যেটা তুমি পরীক্ষার আগের দিন রাতের বেলায় গিয়ে দেখে নিতে পারবে সবটা। তাহলে ম্যাক্সিমাম ধরো 30-40 পাতার হয় সাধারণত, তাহলে 40 পাতার ধরো একটা নোট হবে। তাহলে 40 পাতা, এবার তোমার যদি সাবজেক্ট যদি 10টা হয় তাহলে প্রত্যেকটার জন্য কটা করে পেজ উপলব্ধ হচ্ছে? 4টে করে পেজ উপলব্ধ হচ্ছে। তাহলে তোমার একটা সাবজেক্টের সমস্ত ইনফরমেশন, তার মানে কতটা শর্ট হতে হবে, কোন কোন জিনিসগুলো লিখতে হবে, এবার তুমি বুঝতে পেরে যাচ্ছ। তুমি ধরো একটা সাবজেক্টের 10টা জিনিস মনে রাখতে হয়, তুমি জানো যে 3টে জিনিস আমার মনে থেকে যায়,
কিন্তু এই তিনটে জিনিসই আমার গড়বড় হয়েছে, বারবার গড়বড় হয়েছে। তাহলে ওই তিনটে জিনিস কিন্তু লিখে রাখো, শর্ট ফর্মে লিখে রাখো, যাতে সেটা তুমিই বোঝো, ঠিক আছে? তো এরকম করে শর্ট ভাবে একটা সাবজেক্টের জন্য 4 পাতা অ্যাটলিস্ট, বা 2 পাতা 3 পাতা 4 পাতা, সেটা তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। ওই যে বললাম পরীক্ষার আগের দিন রাতে কি তুমি পড়তে পারবে, এতটা করে অ্যামাউন্টে লিখে রাখো। এবার কোনো সেটাতে হতে পারে যে কোনো সাবজেক্টে কম আছে, সেটাতে তুমি 2 পাতা দিলে, কোনো সাবজেক্টে একটু লেন্দি, সেখানে 5 পাতা দিলে, 1 পাতা বাড়িয়ে দিলে, এরকম তুমি অ্যাডজাস্ট করতে পারো। বাট কতগুলো পাতা পড়তে পারবে পরীক্ষার আগের দিন রাতে পারবে, সেই হিসেবে একটা শর্ট নোট বানাও। এটা কিন্তু খুব 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 এসেনশিয়াল। কেন ওই একটা খাতা, ঠিক আছে, তুমি পরীক্ষার আগের দিন পড়ে তুমি কিন্তু প্রচুর কোয়েশ্চেন আনসার করে দিতে পারো। এবং ওই খাতাটা শুধু বানাবে, প্লাস প্রতি 2-3 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু খাতাটা পড়বে। তাহলে কি হবে, ওই যে আগের সাবজেক্ট যেগুলো ভুলে যাচ্ছ ইনফরমেশন গুলো, সেগুলো কিন্তু বারবার তোমার রিকালেক্ট হতে স্টার্ট করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই শর্ট নোটটা কিন্তু তোমাকে বানাতেই হবে। ওকে, ক্লিয়ার? এবার চলো নেক্সট পয়েন্টে। এই পয়েন্টটা স্মার্ট প্রিপারেশনের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু এটা বই রিলেটেড, পড়াশোনা রিলেটেড নয়। এটা কিন্তু একটুখানি অন্য। সেটা হচ্ছে কি, তোমাকে কিন্তু স্মার্ট প্রিপারেশনের জন্য রেগুলার স্টাডি করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি অনেককে দেখেছি যে যারা ধরো একটা এক্সাম চললো, তার আগের দিন 10 ঘন্টা 20 ঘন্টা তার 7 দিন আগের থেকে প্রচুর পড়ে যাচ্ছে, বাট আলটিমেটলি পাচ্ছে না। এটার কারণ একটাই, যে প্রিপারেশন নিতে গেলে তোমাকে কিন্তু রেগুলার হতে হবে। ওই একদিন পড়লে 2 দিন পড়লে দিয়ে গারগার করে ইনফরমেশন নিয়ে নিলে, পরীক্ষার খাতায় ভাবলে যে গারগার করে উল্টে দেবে, এটা ওরকম কিন্তু এক্সাম, এই এমসিকিউ এক্সাম গুলো হয় না। তো ফলে তুমি যেটা পড়লে, ঠিক আছে, সেই পড়াটা যদি রেগুলার না করো তাহলে কিন্তু মুশকিল হবে। এক্ষেত্রে আমি বলবো তোমরা একটা তোমাদের রেগুলার রুটিন বানিয়ে নাও। যারা চাকরি করো তারা রেগুলারলি ভাবো যে আমি 1.5 ঘন্টা টাইম পাই, 1.5 ঘন্টাই পড়ো। যারা চাকরি করছো না তারা ভেবে নাও রেগুলারলি আমি 4 ঘন্টা পড়বো, তাহলে 4 ঘন্টাই পড়ো। বাট মেক ইট রেগুলার। একটা যে কোনো চাকরি লাগাতে গেলে, সরকারি চাকরি লাগাতে গেলে আজকের এই কম্পিটিশনের যুগে তোমাকে কিন্তু ভেরি রেগুলার হতে হবে তোমার স্টাডিতে। প্রত্যেক দিন সময় করে পড়াশোনা করতে হবে। তুমি যদি এটা ভেবে নাও যে আমি এখন তো এক্সাম বেরোয়নি, পিএসসি যেই ধরো সামনে বেরোয়নি, তাহলে আর কি হবে, যবে বেরোবে তবে পড়ো, এই ভুলটি করো না। যারা চাকরি পায় তারা কিন্তু প্রতিদিন পড়ে। তুমি রুটিন করো না, তুমি 3 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, এই নয় যে তুমি একদিনে 12 ঘন্টা পড়বে তারপরে তুমি মাথা গ্যাঞ্জাম হয়ে যাবে পড়তে পারবে, ওরকম না। দিনে 3 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, তোমার ক্যাপাসিটি হিসেবে চুজ করো। বাট একটা সুন্দর ডেইলি রুটিন বানিয়ে নাও, যে সকালবেলা ওটা এতক্ষণ পড়বে, তারপর এতক্ষণ একটু বন্ধুদের সাথে আড্ডা মারবে, তারপর আবার এতক্ষণ পড়বে। এইরকম সুন্দর একটা রেগুলার রুটিন বানিয়ে নাও, ঠিক আছে? এবং সেটাকে ফলো করো। হ্যাঁ, সপ্তাহে কোনো একদিন বা মাসে কোনো একদিন রুটিনটা একটু এদিক ওদিক হতে পারে, সেটা তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো, ডাজন্ট ম্যাটার। বাট রেগুলার হও, এটা কিন্তু খুব খুব এসেন্সিয়াল। কেন কি, যারা রেগুলার হয় তারাই কিন্তু চাকরি পাওয়ার দিকে অনেকটা এগিয়ে আছে, দৌড়ে অনেকটা এগিয়ে আছে। ওকে, তাহলে চলো রেগুলার হতে হবে। লাস্ট পয়েন্টে এবার দিকে চলে যাই। লাস্ট পয়েন্টটা একটুখানি সাইকোলজি রিলেটেড। সেটা হচ্ছে মন খারাপ হলেই পড়তে বসো। আমি যখন কলেজে পড়তাম, স্পেসিফিক্যালি 2nd ইয়ার 3rd ইয়ার 4th ইয়ারেও, আমি কিন্তু একটা জিনিস ভীষণভাবে ফলো করতাম। সেটা কি বলতো, যখনই কোনো না কোনো কারণে, সেটা হতে পারে যে চাকরির বাজারে চাকরি পাবো কিনা, বা বাড়িতে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, বা অন্যান্য প্রবলেম, বা এটা প্রবলেম বা সেটা প্রবলেম, কারণ কি প্রবলেম হাজারটা থাকে মানুষের জীবনে। কোনো প্রবলেমে যদি আমার মন খারাপ হতো, তাহলে কিন্তু আমি সেটাকে সলিউশন করার জন্য যেটা করতাম, বই খুলে পড়তে বসতাম। আমার সমস্ত মন খারাপের সলিউশন ছিল বই পড়া। বইটা ডেফিনেটলি টেক্সট বই পড়া। আমি গল্পের বই খুব বেশি পড়ি না, বা অন্যান্য বই সাধারণত পড়তে পারতাম না। টেক্সট বইটা পড়া। যে কোনো মন খারাপ হলে অবশ্যই বইটা পড়ো। মন খারাপের জন্য তুমি করতে যে বন্ধুর সাথে বেরিয়ে গেলে, এটা সেটা করতে লাগলে, অনেকে নেশা করতে শুরু করলে, এগুলো করবে না। মন খারাপ হলেই সেই মন খারাপ অ্যাকচুয়ালি হয় কেন জানো তো? মন খারাপ হচ্ছে ইটসেলফ আমাদের মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হয়, যে এনার্জিটা তখন কি করে, কোথাও না কোথাও রিলিজ হতে চায়। দেখো না, কেউ কেঁদে ফেলে, চোখের জল দিয়ে কারো রিলিজ হয়ে যায়, কেউ এটা করে ওটা করে বাইরে বেরিয়ে যায়। সো এনি হাউ, সেই মন খারাপ মানে হচ্ছে একটা এনার্জি যেটা রিলিজ হতে চায়। তাহলে সেই এনার্জিটাকে যদি তুমি তোমার পড়ার ক্ষেত্রে যদি ইনভেস্ট করে দাও, তাহলে কিন্তু সেটা তোমাকে বেনিফিট দেবে। তাই যে কোনো মন খারাপ হলে আমার সলিউশন হচ্ছে বই নিয়ে বসো। হয়তো ভালো লাগবে না প্রথমে, বাট একটু বসো, একটু হালকা একটু মিউজিক চালিয়ে নিয়ে বসো, হ্যাঁ, বাট বসো, পড়তে বসো। পড়তে বসলে মন খারাপ কিন্তু অনেক ক্ষেত্রে সলিউশন হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, যদি দাদা পড়তে পড়তে মন খারাপ হয়, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে একটু ঘুরে এসো, বাট সেটা লিমিটেড। তুমি ঘুরতে গেলে বলে সারাদিন ঘুরে গেলে, বন্ধুদের সাথে সারাদিন আড্ডা মেরে দিলে, 3 দিন ধরে আড্ডা মেরে যাচ্ছ, পড়ছো না, এরকম করো না।
মন খারাপে পড়তে গিয়ে যদি মন খারাপ হয় তাহলে আধা ঘন্টা ঘুরে নাও, 1 ঘন্টা ঘুরে নাও। আর ওই যে ডেলি রুটিনে তো তোমার একটুখানি ঘোরা, বন্ধুর সাথে একটুখানি আড্ডা একটু রেখো, যাতে মনটাও ভালো থাকে, ঠিক আছে? কারণ সমস্ত পড়াশোনা তো মনেই হয়, মনটাকে ভালো রাখার জন্য কিছু করতে হবে। তো ডেলি রুটিনের মধ্যে কিছু একটা রেখে দাও যেটা তোমার মন ভালো করে, তাহলে আর মন খারাপ হবে না, পড়তে পড়তে বোরিংও আসবে না। তো এই গেল মোটামুটি হচ্ছে স্মার্ট স্টাডি করার বলতে পারো যে 9টা সুপার পয়েন্ট, যেটা আমি মনে করছি ভেরি এসেনশিয়াল ফর ইউ অল। তাই এইটাকে চাইলেই ফলো করতে পারো, এটাকে চাইলেই তোমরা দেখে চেক করতে পারো যে এটা আদৌ ঠিক কিনা, ওকে? বাট আমি মনে করি এটা কিন্তু ভীষণ এসেনশিয়াল। একটা স্মার্ট স্টাডি করতে গেলে কিন্তু এগুলো কিন্তু মানতেই তোমাকে হবে। বা যারাই চাকরি পাচ্ছে তাদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো পার্সোনালি, এই পয়েন্টগুলো কিন্তু দেখবে তারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কিন্তু ফলো করে, ওকে? তো চলো আজকে আর বাড়াচ্ছি না কথা, এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো, পড়াশোনা চালিয়ে যাও। আর ক্লাস ভিডিওগুলো তো আস্তে আস্তে আসছে এবং আস্তে আস্তে আসবে, ঠিক আছে? আর যেই প্রিপারেশন তোমরা আস্তে আস্তে শুরু করো, যেই নিয়ে আমি একটা ভিডিও করবো রিসেন্টলি, একটু একটু আমাকে সময় দাও, আমি অবশ্যই করব। আর ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করো, কেন কি আমার ক্লাসগুলো কিন্তু ভীষণ কনসেপচুয়াল ক্লাস দিই। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব এসেনশিয়াল, যারা যেই প্রিপারেশন সবার জন্য খুব দরকারি, ওকে? তাহলে যারা কথা বলেছিলেন, আবার নেক্সট ক্লাস ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য